ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলের সামনে এশিয়ার মঞ্চে খেলার সুযোগ এবং নতুন সিজনের জন্য ইস্টবেঙ্গল কাকে কোচ করবে সেই নিয়ে প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে চিন্তায় রয়েছে। কারণ অস্কার ব্রুজনের উপর দায়িত্ব কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেবে? অস্কার কি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে থাকবে, নাকি কোনো আইএসএল চ্যাম্পিয়ন কোচ, নাকি ইন্ডিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্স কোচের উপর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভরসা করবে? তো কি আপডেট রয়েছে, কোন কোচ এলে ইস্টবেঙ্গলের জন্য বেস্ট হবে, সেই নিয়ে আমি আমার ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও যে কোন কোচকে তোমরা দেখতে চাও। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, পুরো ভিডিও দেখো। আশা করছি সমস্ত ডাউট এই ভিডিও থেকে হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি কোচ অস্কার ব্রুজনের কথা, দেখো অস্কার ব্রুজনকে রেখে দিলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অস্কার ব্রুজন থাকুক। কারণ দীর্ঘ 22 বছর বাদে অনেক কোচ এলো গেল, কিন্তু সেই 22 বছর বাদে ইস্টবেঙ্গলকে ভারত সেরা করেছে এই অস্কার ব্রুজন। এবং অস্কার ব্রুজনের কিছু সাহসী চিন্তাভাবনা, কিছু দুর্দান্ত বিদেশি সাইনিং সব মিলিয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু অস্কার ব্রুজন সাফল্য এনে দিয়েছে। বিশেষত ইস্টবেঙ্গল যেই জায়গায় ভুগছিল, যে ইস্টবেঙ্গলের ডিফেন্স খুব একটা শক্তিশালী হচ্ছিল না, সেখানে কেভিন সিভিলের মতন একজন প্লেয়ারকে ডিফেন্স লাইনে নিয়ে আসা, তার থেকেও বড় ব্যাপার জিকসান সিংকে প্রথমের দিকে বেশ কিছু ম্যাচে আমরা সেন্টার ব্যাকেই দেখেছি, সেখানে জিকসান আনোয়ারের জুটিকে তৈরি করা, এমনকি অনেক প্লেয়ারের নতুন পজিশানে তাদের খেলিয়ে খুব একটা খারাপ কিছু হয়নি। রাকিবের মতন প্লেয়ার ধারাবাহিক ভালো খেলেছে। এছাড়া যদি আমরা কথা বলি কিছু স্মার্ট সাইনিং, যেরকম বিপিন সিংকে সাইন করানো হয়েছিল, যেরকম এডমন্ডকে সাইন করানো হয়েছিল, তারা এসে ভালোভাবে ক্লিক করে। এবং মিডফিল্ডের বাসিম রাশিদের মতন একজন ফিজিক্যাল স্ট্রং দুর্দান্ত মানের মিডফিল্ড জেনারেল ছিল, এবং তার সাথে বক্স টু বক্স মিডফিল্ড হিসাবে সল ক্রেসপো, মিগুয়েল অ্যাটাকিং মিডফিল্ডার, ইউসুফ গোল করছিল। সব মিলিয়ে মিশিয়ে ইস্টবেঙ্গল একটা পারফেক্ট টিম ওয়ার্ক করেছে, এবং অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার ক্লিক করেছে বলেই ইস্টবেঙ্গল ভালো ফলাফল করে চ্যাম্পিয়ন হয়েছে। এবার অস্কার ব্রুজনের যেটা দাবি ছিল যে তার সেট দলের 90% প্লেয়ারকে তার চাই, সেখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ মিগুয়েল সে বেরিয়ে যাচ্ছে। কেভিনের ব্যাপারে অনিশ্চয়তা, কেভিনও হয়তো নাও থাকতে পারে, তো সামনের দিকে যদি কেভিনকে রাখা যায় ভালো হবে। রাশিদ সে থাকছে, ইউসুফ, অ্যান্টন বা সলকে নিয়ে এখনই কিছু বলার মতন জায়গা নেই, সলকে খুব সম্ভবত রাখবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে ওই জায়গাতে অনেকটাই বিদেশিতে পরিবর্তন হচ্ছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বেশিরভাগ যারা ছিল তাদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন ম্যানেজমেন্ট করতে চাইছে, তাদের ধরে রাখতে চাইছে, কিন্তু সেই যে সেট দল ইস্টবেঙ্গলের ভাঙছে। এবার অস্কার ব্রুজন যেরকম টিমের জন্য বাজেট চেয়েছিল, যেরকম সে তার স্যালারি, অবশ্যই চ্যাম্পিয়ন কোচ তো তার স্যালারিকে বাড়াতে চাইবেই, এবং কোচ সহ তার কোচিং স্টাফ সহ সব বিষয়ে ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছিল, কিন্তু এখনও যে ফাইনাল সিগনেচারের জায়গায় আসেনি। এবং অবশ্যই ম্যানেজমেন্ট শুধু অস্কারের জন্য বাজারে বসে নেই, আরও অনেক অপশান দেখছে, তোমরা সেটা জানো। কিছুদিন আগেই কিন্তু তোমাদের সকলেরই জানা রয়েছে যে মোহনবাগান সুপার জায়ান্ট যেখানে প্যানোস ডিম্পেরিসের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, ডিম্পেরিস বর্তমানে পাঞ্জাব ছেড়েও দিয়েছে, তো সেই প্যানোস ডিম্পেরিসকে কিন্তু একটা প্রস্তাব ইস্টবেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়। এবং প্যানোস ডিম্পেরিসের যে কী প্ল্যানিং রয়েছে, সে কীভাবে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায় বা সে কীরকম প্ল্যানিং করছে সেই নিয়ে তাকে জানতে চাওয়া হয়। তো এই প্যানোস ডিম্পেরিসকে তোমরা সকলেই চেনো, 51 বছর বয়সী গ্রিসের কোচ, পাঞ্জাব এফসির হয়ে লাস্ট দুটো সিজনে পাঞ্জাবকে যথেষ্ট ভালো পারফরমেন্স করিয়েছে। এই সিজনে যদি আমরা কথা বলি, টোটাল 20 ম্যাচ, সেখানে সুপার কাপ, ডুরান্ড কাপ এবং আইএসএল নিয়ে, সেখানে 10টা ম্যাচে পাঞ্জাব জিতেছে, 5টা ম্যাচে পাঞ্জাব ড্র করেছে, এবং টোটাল এই 20 ম্যাচের মধ্যে 5টা মাত্র ম্যাচে পাঞ্জাব সেখানে হেরেছে। এবং অবশ্যই এই জায়গাতে ডিম্পেরিস কিন্তু বেশ কিছু কোয়ালিটি বিদেশি প্লেয়ারকে নিয়ে এসেছে, তোমরা দেখেই নিয়েছিলে। সমীর দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সে সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার, এমনকি বক্স টু বক্স মিডফিল্ডার খেলতে পারে। ড্যানি র্যামিরেজের মতন একজন কোয়ালিটি প্লেয়ারকে নিয়ে আসা, যেও কিন্তু আইএসএলের এই বছরে সর্বোচ্চ চান্স ক্রিয়েট করেছে প্লেয়ারটা। এছাড়া কিন্তু সেই জায়গাতে ইফিয়ংয়ের মতন একজন ফিজিক্যাল স্ট্রং, কম টাকায় একজন ভালো মানের সেন্টার ফরওয়ার্ড নিয়ে আসা, এবং ইন্ডিয়ান প্লেয়ার যারা ছিল তাদের ডেভেলপমেন্ট করে যেভাবে দলটাকে তৈরি করেছে, ডিম্পেরিসের প্রশংসা করতে হয়। এবং এর আগের সিজনেও ডিম্পেরিস কিন্তু বেশ কিছু ভালো মানের প্লেয়ারকে নিয়ে এসেছিল, সেখানে ডিফেন্স লাইনে কিন্তু আমরা একজন খুবই দৈত্যবান চেহারার প্লেয়ারকে দেখেছিলাম, ইভানের মতন একজন প্লেয়ারকে দেখেছিলাম। মিডফিল্ডে সেখানে কিন্তু আমরা
দেখেছিলাম যে একটা ভালো মিডফিল্ডার ছিল, তোমাদের মনে থাকবে ফুলগা বিতাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতো। এছাড়া আরও একজন তাদের মিডফিল্ড প্লেয়ার হিসাবে খেলতো, ফিলিপের কথা বলছি, ফিলিপ মির্জালজাক, সেও কিন্তু খুবই ভালো মিডফিল্ডে খেলতো। তো ওভারঅল কম টাকায় ভালো মানের বিদেশি প্লেয়ার নিয়ে আসা এবং ইন্ডিয়ান প্লেয়ারদের, ইউথ প্লেয়ারদের তুলে আনার কাজটা কিন্তু ডেলিম পেরিস খুবই ভালো করেছে। তো ম্যানেজমেন্ট কিন্তু ডেলিম পেরিসের দিকেও ইন্টারেস্ট শো করছে এবং এছাড়া আরও বেশ কিছু কোচের সঙ্গে, আরও অনেক 4-5 জন কোচের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু এই রেসের মধ্যে তোমাদের জানিয়েছি যে 59 বছর বয়সী আয়ারল্যান্ডের কোচ ওয়েং কোয়েলের সঙ্গেও কিন্তু ম্যানেজমেন্ট এক প্রকার কথাবার্তা বলছে। তো ওয়েং কোয়েলকে তোমরা সকলেই চেনো, প্রথমে চেন্নাই এফসিতে আসে এবং চেন্নাই যেখানে প্রথমের দিকে 2019-20 সিজনে স্ট্রাগল করছিল, সেই চেন্নাইকে ফাইনাল পর্যন্ত খেলিয়েছিল এবং সেখানে কিন্তু ভালস্কিস সে গোল্ডেন বুটও জেতে। পরবর্তী সময় জামশেদপুরে যায়, সেখানে জামশেদপুরে 2020 থেকে 2022 সিজনে খেলায়, সেখানে জামশেদপুরে বেশ কিছু কোয়ালিটি বিদেশি প্লেয়ারকে জামশেদপুরে নিয়ে আসে। গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার সে কিন্তু এসেছিল এই ওয়েং কোয়েলের হাত ধরে, পিটার হ্যাটলির মতন প্লেয়ার ওয়েং কোয়েলের আন্ডারে এসেছিল, স্টিফেন এজে, জর্ডান মারে, তাদের মতন প্লেয়াররাও কিন্তু এই ওয়েং কোয়েলের আন্ডারে খেলেছে এবং সেখানে কিন্তু অবশ্যই জামশেদপুরের হয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু ওয়েং কোয়েলের অবদান দারুণ ছিল এবং সেখানে গ্রেগ স্টুয়ার্ট দারুণভাবে ক্লিক করেছিল। সবাই কি ক্লিক করবে না, সবাই ক্লিক করবে না, তার মধ্যে মোটামুটি 80% বিদেশি প্লেয়ার কিন্তু ওয়েং কোয়েলের ক্লিক করেছিল। তারপরে চেন্নাই এফসিতে 2023 থেকে 25 সিজনে মোটামুটি পারফরমেন্স, সেখানে চেন্নাই অনেক রকম ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, সেখানে চেন্নাই নিজেরাই দল খুব একটা ভালো করতে পারছিল না এবং চেন্নাই সেখানে ভালো কিছু করতে পারেনি এবং লাস্ট সিজনে কিন্তু জামশেদপুরের হয়েও কিন্তু সেখানে ভালো কোচিং করিয়েছে ওই ওয়েং কোয়েল। ওয়েং কোয়েলের এক্সপিরিয়েন্স খুবই ভালো। ওয়েং কোয়েল যে বিদেশি চয়ন করে, খুব দামি কিছু বিদেশি প্লেয়ার নয়, মাঝারি মানের ট্রান্সফার মার্কেটের প্লেয়ারদের নিয়ে এসে তাদের দিয়ে কিন্তু পারফরমেন্সটা বার করে আনতে পারে কিন্তু এই ওয়েং কোয়েল। নো ডাউট কোচ হিসাবে খুবই ভালো এবং এক্সপিরিয়েন্স কোচ এবং অবশ্যই অ্যাটাকিং মাইন্ডসেটের কোচ ওয়েং কোয়েল। আমি এই যে 3জন কোচের কথা বললাম, 3জন কোচই কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলাতে ভালোবাসে। সেখানে ওয়েং কোয়েলকে দেখেছি আমরা অ্যাটাকিং ফুটবল খেলাতে, প্যানোস ডিম্পেরিজের খেলানোর ধরন দেখেছি, সেখানেও তিনিও কিন্তু সেই একই রকম মেন্টালিটির কোচ রয়েছে। এবার দেখো, যদি বলো যে কোন কোচ ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান হবে, ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কিছুটা হলেও স্ট্রাগল করছে টাকা পয়সা বা ইনভেস্টার নিয়ে, কিন্তু ইনভেস্টার সমস্যা মিটে যাবে যতটুকু বোঝা যাচ্ছে। তো যদি ইনভেস্টার সমস্যা মিটে যায়, যদি কোচ অস্কার বুজনকে রাখা যায়, সেটা হবে সবথেকে বেস্ট অপশান। যদি সেটা না হয় তো প্যানোস ডিম্পেরিস, তার যেটা ভীষণ, সে যেরকমভাবে ইউথ ডেভেলপমেন্টে প্লেয়ারদের নিয়ে কাজ করে দলকে একটা ভালো করে দিতে পারে, সেটাও একটা ভালো অপশান হবে। এবার যদি চ্যাম্পিয়ন মেন্টালিটির কোচ এবং এমন একজন কোচ যে ট্রফির জন্যই লড়াই করে, সেরকম যদি কোচ ম্যানেজমেন্ট ভাবে, তো সেক্ষেত্রে ওয়েং কোয়েলও কিন্তু একটা ভালো অপশান হতে পারে। তো এই কোচগুলা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে, কেউই এখনও চূড়ান্ত নয়। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে, তোমরা কোন কোচকে ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হিসাবে দেখতে চাও, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এবং ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।